আসসালামু আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই তিন বিশেষ দূত চিঠি দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত 26শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের 10ই মে বাংলাদেশের সন্ত্রাস দমন আইন সংশোধন করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দেশটির তখনকার অন্তর্বর্তী সরকার। এরপর দেশটির নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে এবং শেষ পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নিষেধাজ্ঞা নিয়ে দেশীয় ও বিদেশে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও অভিযোগ আছে মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে সুবিধা দিতে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের দপ্তরে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের দুই আইনজীবী স্টিফেন পাওয়েলস কেসি ও অ্যালেক্স টিনসলে জাতিসংঘের কাছে অভিযোগ দেন। ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ও জাতিসংঘের অন্যান্য বিশেষ দূতদের কাছে জরুরি পদক্ষেপের অনুরোধ জমা দেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই দুই আইনজীবী। এছাড়া গত নভেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল ইউএনডিপি-কে চিঠি দিয়েছিলেন। এসব চিঠির প্রেক্ষাপটে জাতিসংঘের দপ্তর থেকে মোহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়া হয় গত 29শে ডিসেম্বর। জাতিসংঘের 3 দূতের স্বাক্ষর করা 18 পৃষ্ঠার ওই চিঠিতে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের উপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য সমাবেশ এবং ন্যায় বিচার অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার প্রয়োগ। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও
উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতের সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেপ্তারের অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, সার্বিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমলে নির্বাচনের আগে এই চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাইবে। তারেক রহমান ক্ষমতার মসনদে ঠিক কতদিন? ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে বাংলাদেশ। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা যদি আপনি দেখেন, বালির বাঁধের মতো ভেঙে যেতে শুরু করেছে। একটা সফল রাষ্ট্র ছিল আজ থেকে 2 বছর আগেও। সেই সফল রাষ্ট্রটাকে জঙ্গি হামলার মাধ্যমে 2 বছর আগে বা 1.5 বছর আগে 2024-এর জুলাই আগস্টে জঙ্গি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জঙ্গিরা তথাকথিত নোবেল বিজয়ী এক ইউনূসকে সামনে রেখে দেশটা দখল করেছিল, সরকার দখল করেছিল, সরকার পরিচালনা করেছিল। এবং এই 1.5 বছরে দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিএনপি সরকার দীর্ঘদিন পর, প্রায় 20 বছর পর, 2 দশক পর।
আর সেই মুহূর্তে বলতেই হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এখন চরম ক্রান্তিকাল পার করছে। বিএনপি সরকারের নীতি নির্ধারক মন্ত্রীরা এমন এমন সব কথা বলছেন যা সত্যিকার অর্থে বারবার আওয়ামী লীগ সরকারকে রিমান্ডে নিচ্ছেন। আমি অনেক কথার ভেতরে ঢোকার আগে একটা কথা বলবো যে আওয়ামী লীগ সরকার যে মানদণ্ডটা দিয়ে গিয়েছিল সেই মানদণ্ডটা আপনারা কি বজায় রাখতে পারবেন? তার থেকে ভালো করা তো দূর কি বাদ, সেই মানদণ্ড কেন তার অর্ধেক কি বজায় রাখতে পারবেন? যদি না পারেন, আমি আলাপের শুরুতেই বলতে চাই যে আপনাদের খবর আছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর একটি বয়ান আমাদের পেলে চমকে দিয়েছে। তিনি বলেছেন স্বাস্থ্য খাতের তহবিল এখন শূন্য, এমনকি হাসপাতালের জন্য গজ ব্যান্ডেজ কেনার টাকাও নেই। প্রশ্ন জাগে, গত 18 মাসে দেশ চালানো ডক্টর ইউনূস প্রশাসন কি রেখে গেল? দেশ কি সত্যিই এক শূন্য ভান্ডারের ওপর দাঁড়িয়ে? স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, গত এই যে সাম্প্রতিক সময়ে হামে শিশু মারা যাবার ঘটনা নিয়ে গতকালকে সংবাদ মাধ্যমকে বলেছেন যে গত 8 বছর হামের টিকা দেওয়া হয় না। বিএনপির মন্ত্রী তারেক রহমানের মন্ত্রী পরিষদের মন্ত্রী একটা ডাহা মিথ্যাচার করেছেন। ডাহা মিথ্যাচার এজন্য 2019 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছেন। ভ্যাকসিনের মানদণ্ড এতটা উঁচুতে ছিল আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল। আমি যতদিন কথাটা এই জন্যই বলছি যে এই যে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে 8 বছর হামের টিকা দেওয়া হয়নি, 2019 8 বছরের মধ্যে পড়ে। এবং এই যে দেখুন, আমি স্ক্রিনে একটু দেখুন যে এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টিকা কার্ড, শিশুদের জন্মের পরে সরকারিভাবে টিকা কার্ড করে দেওয়া হয়। এই টিকা কার্ডে দেখুন, আমি আরো একটু ক্লোজ করে দেখাই যে এখানে 2024-এর মে মাসে এবং 2024-এ মে অক্টোবর পুরোটাই আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া টিকা দেওয়া হয়েছে। এই যে টিকা কার্ড, এটা তার প্রমাণ। স্বাস্থ্যমন্ত্রী তাহলে কোন হিসেবে এই মিথ্যাচার করছেন যে বিগত 8 বছর টিকা দেওয়া হয়নি হামের? হাম রুবেলা ক্যাম্পেইন হয়নি? এসব মিথ্যা কথা বলে তো পেট ভরবে না। আরেকজন সড়ক সেতু রেলপথ মন্ত্রী শেখ রবিউল, তিনি গতকালকে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন ঈদ যাত্রা খুব স্বস্তিদায়ক হয়েছে, সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু সংবাদের শিরোনাম যদি দেখায় কতটা স্বস্তিদায়ক সুন্দর হয়েছে, আপনারা একটু দেখুন। ঈদে 346 সড়ক দুর্ঘটনায় 351 জনের মৃত্যু, আহত 1046। এর বাইরে আছে ট্রেন দুর্ঘটনা, এর বাইরে আছে নৌ দুর্ঘটনা। তারেক রহমান দীর্ঘ সময় পর নিজের একটি নিউ বিল্ড ইমেজ বা নয়া ভাবমূর্তি নিয়ে ক্ষমতায় বসেছেন। তার আচার আচরণ, কথাবার্তায় এখন পর্যন্ত আসলে উগ্রতা দেখা যায়নি, কিন্তু বিএনপির জন্য সময়টা কঠিন, চ্যালেঞ্জের। তিনি সকাল 9টায় সচিবালয়ে গিয়ে অফিস করছেন, তিনি সচিবালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন যে কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে আসছে কিনা। তিনি শনিবারে অফিস করছেন, তিনি শুক্রবারে অফিস করছেন, বিভিন্ন বিষয়ে উদ্বোধন করছেন, ফ্যামিলি কার্ড উদ্বোধন করছেন, খাল খনন করছেন। আজকে কি করলেন যেন? আজকে ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন। এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন সীমিত মানুষদের, ক্রীড়া কার্ড দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, নতুন করে নতুন আপনি চালু করছেন অনেক কিছু। কিন্তু আগের যে অনেক সুযোগ সুবিধা ছিল আওয়ামী লীগ সরকারের আমলের, ওগুলো কি বাদ হয়ে যাবে? ওগুলো বাদ হলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনার সামাজিক সুরক্ষার জন্য অনেক ভাতা ছিল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, নানা রকম মুক্তিযুদ্ধ ভাতা, নানা রকম সুরক্ষা ভাতা ছিল। ওগুলো কি বন্ধ করে দেবেন? বন্ধ করে দিলে মানুষ ছাড়বে না। টাকা নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ে টাকা নেই, গজ ব্যান্ডেজ কেনার টাকা নেই, বাজেটে টাকা নেই, রিজার্ভে আর্টিফিশিয়ালি বাংলাদেশের মানুষকে বুঝ দেওয়ার জন্য ইউনূস সরকার বিশাল ফুলে ফাঁপিয়ে দেখিয়েছে, $30 বিলিয়ন, $28 বিলিয়ন ইত্যাদি গাল গল্প শোনানো। কিন্তু মন্ত্রণালয়ের বাজেটে টাকা নেই, মন্ত্রণালয়ের নিয়মিত কাজকর্ম করার মতো বাজেট নেই। সেখানে আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সেখানে আপনি ক্রীড়া কার্ড দিচ্ছেন, এটা করছেন, সেটা করছেন। এগুলো কিভাবে করবেন? আপনি যতই শনিবারে অফিস করুন, যতই শুক্রবারে অফিস করুন, যতই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করুন,
এইগুলো যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। আমরা বলছি যে দেশ এক ধ্বংস স্তূপের মাঝে দাঁড়িয়ে, এই ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে দেশ ঠিক করতে না পারলে সেই ইমেজ, আপনি যে ইমেজ নিয়ে এসেছেন বা আপনি যে সদিচ্ছা দেখাচ্ছেন, শুক্রবারে অফিস করছেন, 18 ঘন্টা অফিস করছেন, এই যে ইমেজটা গড়বার চেষ্টা করছেন, এই ইমেজটা আপনার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মানুষ যখন পেটে ভাত পাবে না, হাসপাতালে গিয়ে ওষুধ পাবে না, তখন তারা পাগল হয়ে যাবে। আর সেই ক্ষোভ গিয়ে পড়বে আপনার বর্তমান নেতৃত্বের ওপর। ইউনূস প্রশাসন লাখ লাখ বেকার রেখে গেছে, হাজার হাজার কলকারখানা বন্ধ করে গেছে। এই বিশাল বেকার বাহিনীকে চাকরি দেওয়া এবং অর্থনীতি সচল করা এখন তারেক রহমানের জন্য হিমালয় সম চ্যালেঞ্জ। বিদ্যুৎ আর জ্বালানি খাত অবস্থা আমরা বুঝতেই পারছি, আমরা জ্বালানি নিয়ে প্রতিনিয়ত কথা বলছি। আজকের যে অবস্থা, সেই অবস্থার সাথে 1972 সালের যদি যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির কথা চিন্তা করেন, চারিদিকে নেই নেই হাহাকার, দুর্ভিক্ষ, ভাঙা চোরা, নতুন দেশ গড়ার একটা মানে মহাযজ্ঞ। সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তিনি সরকার পরিচালনা করতে এসেছিলেন, কিন্তু তিনি পারেননি, সম্ভব হয়নি তার পক্ষে। 1972-এর সাথে আজকে যদি তুলনা করেন, আজকে সেই যুদ্ধ বিধ্বস্ত অবস্থার থেকে কোনো অংশে কম নয়। তারেক রহমান বা বিএনপির আগে প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, এখনো যদি প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ না বলে যদি প্রতিদ্বন্দ্বী বলেন যে আওয়ামী লীগ তারেক রহমানের জন্য হয়তো এখন খুব একটা ক্ষতির কারণ নয়, কিন্তু এখন এই যে আপনার নেই 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 এই ব্যর্থতাগুলো সামনে টেনে আনবে আপনাদের এক সময়ের সহযোগী জামাত এবং এনসিপি। এরা এখন মবের শক্তিতে বলিয়ান, মহাপরাক্রমশালী। এদের ম্যানেজ করে চলা বা নিয়ন্ত্রণে রাখা তারেক রহমানের রাজনৈতিক জীবনের এক কঠিনতম পরীক্ষা। একদিকে চারিদিকে বালির বাঁধ, যেখানে হাত দেন সেটাই বালির বাঁধের মতো ভেঙে যাচ্ছে, আর এই ব্যর্থতাগুলোকে সামনে আনবে জামাত এবং এনসিপি। আওয়ামী লীগ এখনো আপনাদের ব্যর্থতা নিয়ে কথা বলছে না, কিন্তু আওয়ামী লীগও আসবে খুব স্বাভাবিকভাবে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের একদম তাজা অনুভূতি আছে 2 বছর আগের। 2 বছর আগে একটা নিরাপদ স্থিতিশীল বাংলাদেশে মানুষ ছিল। মানুষ কিন্তু খুব শীঘ্রই, খুব অল্প দিনের মধ্যে বলবে যে আমাদের আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দাও, আমাদের সেই সময়ের নেত্রী, সেই সময়ের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ফিরিয়ে দাও। অবস্থা কিন্তু সেদিকে যাচ্ছে। আজকে তারেক রহমানের সামনে যে বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিন্তু তার মা বেগম খালেদা জিয়া 2বার ফুল টাইম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। একবার খুব শর্ট টার্মের জন্য, সেটি না ধরি, অন্ততপক্ষে 2বার তিনি যে দায়িত্ব পালন করে গেছেন, সেই সময় কিন্তু খালেদা জিয়ার সামনে এত মহা চ্যালেঞ্জ ছিল না। সে সময় এই যে আজকের যে মব কালচার এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির যে বড় উত্থান, এই উত্থান কিন্তু সে সময় ছিল না। আজকে কিন্তু মহা এক চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। হাসপাতালে ওষুধ নেই, কলকারখানা বন্ধ, বেকার সমস্যা, জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, সার নেই, আইন শৃঙ্খলা ঠিক নেই। এত নেই নেই মাঝে আপনাদের ইন্টেনশনগুলো, ওই যে বললাম, নতুন নতুন প্রজেক্ট আপনারা উদ্বোধন করছেন এবং আরো কিছু আপদ নিয়ে আসছেন। ইমিডিয়েট যে অপরাধ করে গেছে ইউনূস সরকার, আমি গতকাল পরশুর ভিডিওতেও বলেছি, তাকে আপনারা ধরছেন না। এখনো তাদেরকে ধরবার ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ নেই। এই যে এত সংকটের মধ্যেও যদি আপনি এই সংকট সৃষ্টিকারী ইউনূসকে ধরেন, ইউনূসের সাঙ্গপাঙ্গকে ধরেন, এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, ইউনূসের খুব ঘনিষ্ঠ বান্ধবী বলুন বা কিছু বলুন, নূরজাহান বেগম ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। স্বাস্থ্যের যে 12টা বাজিয়ে দিয়ে গেছেন, তাকে ধরুন। এতে করে দেশের মানুষ কিন্তু তাদেরকে ধরলে কিন্তু বাহবা দিত, কিন্তু আপনারা ধরছেন না। আপনারা কোথায় চলে গেছেন? 20 বছর আগের 111-এর সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে ধরপাকড় শুরু করেছেন। এটি আপনাদের জন্য আর একটা বড় বিপদের কারণ হতে পারে। 111 বিচার করা, একটু ক্ষমতায় ভালোভাবে স্ক্রিপ্টটা একটু শক্ত করে নিয়ে বসে তারপরে বিচার করতেন। শুরুতেই আপনারা সেই বিচারে গেছেন। আগে বিচার করা দরকার হচ্ছে এই যে রিসেন্ট দগদগে যে পাপ, সেই পাপের বিচার করা। এখন পর্যন্ত কিন্তু সেই পাপের বিচারের কোনো লক্ষণ নেই, এবং আপনারা এই ব্যাপারে এই পাপীদের, যারা পাপ করেছে তাদের বিচার করবেন কিনা সে ব্যাপারেও বাংলাদেশের মানুষ সন্দিহান। এই জায়গায় কিন্তু একটা ক্ষোভের উদ্রেক হওয়ার
সম্ভাবনা থাকবে। এই মুহূর্তের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনি দেশ গঠনের দায়িত্ব নিয়েছেন, নিজেকে যতই বিলিয়ে দিন, কিন্তু কাজের কাজ যদি কিছু না হয় মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। মানুষ কাজের ফলাফল দেখতে চায়। সচিবালয়ে আমলাদের ধমক দিয়ে কোনো লাভ নেই যদি সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন না আসে। শিশুদের বাঁচান, হাসপাতাল সচল করুন, মানুষের জীবনযাত্রা সহজ করুন। একই সাথে জামাত শিবির বা এনসিপির মতো উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলোকে যথাসময়ে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার সব চেষ্টা বিফলে যাবে। ইউনূস যে কোনোভাবে ধানাই পানাই করে 18 মাস পার করে গেছে, কিন্তু আপনি ঠিক কতদিন আপনার নেতাদের গলাবাজির ওপর নয়, বরং আপনার সৎ ইচ্ছা আর কর্মের ওপরে আপনার টিকে থাকা নির্ভর করবে। কর্ম এবং সৎ ইচ্ছা যদি আপনি নির্ধারণ করতে না পারেন, তাহলে আমরা শুরুতেই বলেছি যে তারেক রহমান কতদিন এই ধ্বংসস্তূপ যদি না সারাতে পারেন, এই কতদিনটাই বড় প্রশ্ন। এখন কতদিন সেটা দেখতে হলে আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হবে। আমরা নিশ্চয়ই সময়ের হাতে ছেড়ে দেব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।